নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। নিশ্চয়ই মনে আছে সেই শুন্ডির দেব পিণ্ডি চটকে, সেই পিণ্ডি চটকানো চলছে এই বাংলায়। কিছুদিন আগেই সারা জাগিয়ে যে ইন্ডিয়া জোটের পথ চলা শুরু হয়েছিল, তার পিণ্ডি চটকানো শেষ। এবার শ্রাদ্ধটা সেরে ফেললেই হয়। এবং এমন নয় যে এই কাজটা কেউ একজনে করেছেন। এই বাংলায় প্রতিদিন ইন্ডিয়া জোটের 3 শরিক সমান গুরুত্ব দিয়ে, সমান চেষ্টা চরিত্র করে জোটের পিণ্ডি চটকাচ্ছেন। এবং মজার কথা হলো, একজন অন্যজনকে এই জোট ভাঙার কারিগর বলেই চিহ্নিত করছেন। এদিকে আরএসএস এর মতো এক সংগঠনের ছাতার তলায় তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু একতা সমিতি ইত্যাদির মতো নানান হিন্দুত্ববাদী সংগঠন, ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, নারী সংগঠন, দুর্গা বাহিনী ইত্যাদি, শ্রমিক কৃষক সংগঠন, রিটায়ার্ড সৈন্যদের সংগঠন, শিক্ষক বুদ্ধিজীবীদের এক বিরাট অংশ, বিভিন্ন টেকনোক্র্যাট, এক বিরাট সোশ্যাল মিডিয়া বাহিনী এবং তার সঙ্গে চুস্ত দুরুস্ত 24x7 এক নির্বাচন মেশিনারি নিয়ে তাদের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। যেন এক অশ্বমেধ যজ্ঞ, ঘোড়া ছুটছে, দখলে আসছে রাজ্য, দেশ। আর অন্যদিকে এতদিন ধরে একে অন্যের বিরুদ্ধে লাগাতার লড়ে আসা সংগঠনগুলো, যারা মনে করেন দেশের সংবিধানকে বাঁচাতে হবে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বহুস্বরকে বাঁচাতে হবে, তারা যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা মিলে এক প্ল্যাটফর্মে আসার একটা চেষ্টায় খানিক সফল হলেন। তাদের সেই সফলতা এমনকি বিজেপিকেও বিচলিত করলো। কিন্তু তারপরেই আবার তারা ফিরে গেছেন আপন আপন অবস্থানে, একে অন্যের বিরুদ্ধে বিষোদাগার করেই চলেছেন। মানুষ অবাক হয়ে দেখছেন যে মানুষ এখনো আরএসএস বা বিজেপির ডাকে ওই হিন্দুত্ববাদী স্লোগানে গলা মেলাননি, তারা দেখছেন শুরুর আগেই খেলা শেষের গল্প। সেটাই বিষয় আজকে। এই বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্সের পিণ্ডি চটকানো চলছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হতে গঠিত হয়েছে ইন্ডিয়া। লোকসভার 543টি আসনের মধ্যে প্রায় 300 আসনে সরাসরি কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা হয়। সেই সব আসন বাদে সব ক্ষেত্রেই বহুমুখী লড়াই হয়। বহুদলীয় ব্যবস্থায় বিরোধীদের পারস্পরিক লড়াইয়ের সুবাদে ফায়দা পায় শাসক দল বা জোট। শাসক বিরোধী ভোট বিভাজন রুখে দেওয়াই ইন্ডিয়া গঠনের প্রধান উদ্দেশ্য। তাই একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়াই একমাত্র কৌশল, যা ওই সম্ভাব্য ভোট বিভাজন রুখতে পারে। প্রধানত সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের লক্ষ্যেই বিরোধীরা তাদের পারস্পরিক মতপার্থক্য সরিয়ে রেখে অভিন্ন প্রার্থী দাঁড় করানোকেই সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। এক্ষেত্রে সর্বভারতীয় দল কংগ্রেস, তাই অধিকাংশ আসনে তাদের লড়াই এককভাবে বিজেপি বা এনডিএ জোটের সঙ্গে। কিন্তু বাকি আসনে আঞ্চলিক দলগুলির সঙ্গে তাদের আসন সমঝোতা করতে হবে। এই পরিস্থিতিতে বাংলায় তৃণমূল এককভাবে প্রবল পরাক্রমশালী হওয়ার আসন সমঝোতা তো দূরের কথা, সামান্যতম জোট ধর্ম বজায় থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। রাজ্যের শাসক তৃণমূলের কট্টর বিরোধী বাম ও কংগ্রেস, রাজ্য তৃণমূলের বিরুদ্ধে এই দুই দলই সরব। আবার শাসক তৃণমূলও কংগ্রেস ও বামেদের বিজেপির সহযোগী বলে আক্রমণ করে থাকে। রাজ্য রাজনীতিতে বিজেপি বিরোধী 3 শক্তি 3 ভাগে বিভক্ত। ঘটনাচক্রে 3 শক্তি জাতীয় স্তরে ইন্ডিয়ার শরিক, কিন্তু ইন্ডিয়া জোটের সেই 3 শরিকই এখন বাংলার পরিসরে আকচাকচিতে ব্যস্ত। বাম কংগ্রেস বোঝাপড়া করে তৃণমূলকে আক্রমণে সদা ব্যস্ত। পাল্টা তৃণমূলও এক কথায় সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ার অস্তিত্ব থাকলেও বাংলায় তার লেশ মাত্র নেই। তৃণমূল আগেই জানিয়েছিল মল্লিকার্জুন খার্গেই হতে পারেন জোটের মুখ, কিন্তু আগে ভাগে তা জানানোর মানে সাংবাদিকদের কাছে বলার কি দরকার ছিল? জানা নেই। কিন্তু এটা যে পার্ট অফ পলিটিক্স জানা আছে, যদিও তা যে জোটকে শক্তিশালী করবে না তাও জানা আছে। ওদিকে নীতিশ কুমারের নাম এসে গেল সোশ্যাল মিডিয়াতে। কারা তুললেন? জোটের বৈঠকেই কি তা আলোচনা করা যেত না? 100% যেত, কিন্তু করা হলো না। মিডিয়াতে নাম ভাসিয়ে জল মাপা হচ্ছে। এবারে বাংলাতে শুরু হয়ে গেল বয়ানবাজি। সিপিএম তো লাগাতার বলে আসছে তৃণমূল বা মমতা বিজেপির বি টিম, কিন্তু সে কথা কি একবারও ইন্ডিয়ার বৈঠকে বলেছেন? না, বলেননি। ইন্ডিয়া বৈঠকে আসন রফা হওয়ার আগে বেরিয়ে এলো মমতা মাত্র 2টো আসন দিতে চান কংগ্রেসকে। শুনে বহরমপুর কংগ্রেসের নেতা অধীর চৌধুরী রেগে আগুন তেলে বেগুন। মমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, আসুন বহরমপুরে হারাবো, বলে বলে হারাবো। কংগ্রেস জানাচ্ছে 10টা আসনে লড়তে চায়, মানে তৃণমূল লড়বে 32টা আসনে। অধীর চৌধুরীও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ট্রোজান হর্স, আসলে বিজেপির হয়েই খেলছেন। বহরমপুরের অধীর বাবু আর ন্যাড়ামাথা কৌস্তব বাগচি একই ভাষায় কথা বলছেন। অতএব তাল দিতে মাঠে কুণাল ঘোষ।
উনি যাতে উগ্র ক্ষত্রিয় কিনা জানা নেই, কিন্তু ভাষাতে তো বটে। কাজেই ধুন্ধুমার বেঁধে গেছে। উনি চোখা চোখা দিতে শুরু করেছেন। মানুষ দেখছে, বিরক্ত হচ্ছে, বিজেপি দেখছে, আমোদিত হচ্ছে। কিন্তু এর মধ্যেই আরএসএস বিজেপি বিরোধী জোটের ছবি মলিন হচ্ছে। কংগ্রেস একলাই লড়বে, কি হবে? একটা আসন কোনোভাবে। বহরমপুর জিতবে না, লিখে নিন। তৃণমূল আর জাতীয় কংগ্রেস জোট হবে না। বিজেপি আবার সেই 15-16টা আসনে জিতবে, মিলিয়ে নেবেন। আসন আর নির্বাচনের কথা ছেড়েই দিন, যে হিন্দুত্ব আর জঙ্গি জাতীয়তাবাদী জোয়ার আসছে, তাতে দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বহুস্বর বিপন্ন। জোটের নেতাদের সেটা মাথাতেও নেই। তাহলে কি এটা এক জোট জোট খেলা? হতেই পারে। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, বাংলার 3 জোটের শরিক সিপিএম, কংগ্রেস, তৃণমূল যেভাবে একে অন্যের বিরুদ্ধে বয়ানবাজি করেই চলেছেন, তাতে কার সুবিধে? কেনই বা তারা এটা করছেন? শুনুন মানুষজন কি বলছেন। লাভ কিছুই হচ্ছে না, মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই মুহূর্তে বিজেপি অপোনেন্টের জায়গায় দাঁড়িয়ে মনে হয় না কেউ আছে। আর পশ্চিমবঙ্গে সিপিএম তৃণমূলের সাথে যাবে না, তা নাহলে দলটা উঠে যাবে। এরা তো প্রত্যেকেই বুঝতে পারছে যে নিজেরা নিজেদের কাছে এখন বলতে গিয়ে দেখা যাবে কংগ্রেসের সঙ্গে এতদিন সিপিএমের এই রাজ্যে লড়াই ছিল এর আগে, এখন হয়ে গেছে কংগ্রেস জোট, আইএসএফ সবাই মিলে, সঙ্গে ওদিকে তৃণমূল আলাদা। বিজেপির লাভটাই সব থেকে বেশি হবে এখন। অবশ্যই এতে বিজেপি লাভ হবে। তাই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিজেপিকে উৎখাত করতে সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূলের একে অপরের প্রতি কুৎসা বন্ধ করে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মত, এদের জোট করা উচিত। গোটা ভারতবর্ষে এটা বিরোধী বিজেপি নামক যে রাজনৈতিক দলটা আছে তাদের এটা গোটাটাই অপপ্রচার। পশ্চিমবঙ্গে অবশ্যই তৃণমূল ছাড়া কার কী হবে যায় না, তৃণমূলে তো অবশ্যই না হবে। এখন আপাতত যা দেখছি ওরা যে রাজ্য ওরা বলছে তাই যে জোট করব, জোট করে এখন আপাতত যা দেখছি আমরা তৃণমূলেরই ভালো হচ্ছে। যে রাজনৈতিক দল বয়ানবাজি করে উঠতে পারবে, সাধারণ মানুষকে ঠকিয়ে নানা রকম প্রলোভিত কথাবার্তা বলে, তারই লাভ। যেহেতু বিজেপি সর্বভারতীয় একটা দল, তার বিরুদ্ধে বর্তমানে লড়াই করার ক্ষেত্রে একটা জোটের প্রয়োজন আছে। জোটে যদি সক্রিয়ভাবে জোটবদ্ধ হয়ে লড়াই করার মানসিকতা নিয়ে লড়াই হয়, তাহলে অবশ্যই একটা ফলপ্রসূ দিক আসতে পারে। এটা আখেরে বিজেপির লাভ হবে। আর ওটা নিজেদের মধ্যে ওদের যদি মানে সমন্বয় না থাকে, ওদের যদি ঠিকঠাক না থাকে, তাহলে পরে কি করে মানে আশা করে যে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা আসন পাবো, জিতবো, হতে পারে না। আগে নিজেদের মধ্যে ওই সমস্ত কিছু ঠিকঠাক রাখবে, তবে তো। আর এতে আখেরই বিজেপিরই লাভ হবে। এখানে যদি জোট করে, এখানকার আমজনতা কি ভাববে? এখানকার আমজনতা ভাববে ও তোমরা দিল্লিতে দোস্তি করবা আর এখানে কুস্তি করবা। আগামী বিধানসভা মানে তো এফেক্ট হবে, তো অটোমেটিকভাবে ভোটের বাক্সটা অন্যদিকে চলে যাবে। আমরা একটা সিনেমা দেখেছিলাম, ভূতের ভবিষ্যৎ। এখন জোটের ভবিষ্যৎও সেই রকমই হতে চলেছে। এইভাবে যদি একে অপরে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা যদি সকলে একে অপরে কাদা ছড়াছড়ি করে, তো নিঃসন্দেহে ভারতের বিরোধী শক্তি বা সাম্প্রদায়িক শক্তি বিজেপির লাভ হবে। জনগণরাই তো সবচেয়ে মানে জনতা জনার্দন, তারা সব বোঝে, কিন্তু বুঝেও যদি না বোঝে কিছু বলা নেই। আমি অপেক্ষা আছি তাদের ঘুম ভাঙার। লাভ কেন্দ্রীয় সরকারের লাভ হবে বিজেপির। তারা জোট তো করছে না ঠিক মতন। 7-8টা দল একসাথে করে কি 15-16টা দল একসাথে করে একটা সরকার সেন্টারে হবে, এরকম একটা ভাবনাতে মানুষের সহমত কিন্তু খুব একটা সবসময় থাকছে না বা নেইও। এতে সুবিধা বিজেপির হবে। হয়তো কোনো এক দল হয়তো বিজেপির সঙ্গে হয়তো সেঁটে আছে, সে হয়তো এই 3টে দল একসাথে জোট করতে চাইছে, আর কেউ বিজেপির সঙ্গে সেটে সে বাগড়া দিচ্ছে, তার জন্য বিজেপি সুবিধা করার জন্য করছে এটা। আলটিমেটলি ব্যাপারটা তো মানে যে যার মতো আখের ঘুরাচ্ছে, কার সুবিধা হবে? কোনো এক নেত্রী তিনি যদি নিজেই বলেন ওখানে গিয়ে জোট করে আসার পর, আমি আমার রাজ্যে মাত্র 2টো, নিজেই একা ডিসিশন নিয়ে বলছেন যে আমি মাত্র 2টো সিট ছাড়বো, বাকি আরও যেসব পার্টি ওখানে ছিল, সে বামফ্রন্টই বলুন যাই হোক, তার মানে তিনি এখানে বামফ্রন্টকে কোনো সিটই ছাড়ছেন না। তাহলে বর্তমানে এই যদি জোট ধর্ম হয়, তাহলে সেই জোট ধর্ম মানুষের মনে কী এফেক্ট হবে সাধারণ মানুষ বুঝতেই পারছেন। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে ইন্ডিয়া জোটকে তাদের শরিকদের সঙ্গে সবার সঙ্গে বসে নিয়ে, যে রাজ্যে যারা যতটা ক্ষমতাশীল বা যাদের শক্তি যতটা,
আনুপাতিক হারে তাদেরকে আসন এবং মর্যাদা দিয়ে সবাই যদি একসঙ্গে লড়তে পারি আমরা, তাহলেই 2024-এর নির্বাচনে কেন্দ্রের থেকে বিজেপিকে সরানো সম্ভব। হ্যাঁ, আলটিমেট এসব নিজেদের মধ্যে যতই করুক না কেন, আলটিমেট আমাদের বাংলায় লাভ কিন্তু তৃণমূলেরই হবে। এটা তো জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে আলটিমেটলি সুবিধা বিজেপির হচ্ছে। এইবার এই সুবিধাটা কে করে দিচ্ছে এই তিনটে পার্টির মধ্যে, এটার একটা গুরুতর বিতর্কের বিষয়। জোট করতে গেলে সবাইকে নমনীয় হতে হয়, না হলে হয় না। তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে এবং এই যে নিজেদের মধ্যে বয়ানবাজি হচ্ছে, কংগ্রেস জানি না অধীর রঞ্জন চৌধুরী কীভাবে মমতা ব্যানার্জির এগেনস্টে বা তৃণমূল কংগ্রেসের এগেনস্টে বয়ানবাজি করছে, যাদের কোনো অস্তিত্ব নেই বাংলায় তারাই বয়ানবাজি করছে, এতে বিরোধীদেরই সুবিধা হবে। বয়ানবাজি এরা নিজ স্বার্থেই মানে যেটুকু অস্তিত্ব ছিল সেই অস্তিত্বটা হারিয়ে ফেলছে, তারা আর ঘুরে যদি দাঁড়াতে পারি এই মানসিকতা নিয়ে এগোচ্ছে, কিন্তু আদতে বিরোধী শক্তি অর্থাৎ বিজেপিরই এখানে লাভ হচ্ছে আর কি। আলটিমেটলি তাতে বিজেপিরই সুবিধা হবে, যেহেতু ওরা জোট নিয়ে এখনও সংঘবদ্ধ হতে পারেনি। কথা অনুযায়ী যদি হয় তাহলে তো সবারই একসাথে জোট বেঁধে কাজ করা উচিত ছিল, কিন্তু যখন এরা নিজেদের মধ্যেই যদি বাদবিদনটা জড়িয়ে যায় তাহলে বিরোধী দল যেটা থাকলো রাজ্যে আখেরে তার লাভটা বেশি হবে। বিজেপির যা অবস্থা এখন টোটাল ইন্ডিয়ায়, তাতে জোট একটা দরকার ছিল, নাহলে বিজেপিকে হারানো সম্ভব না। 1930 থেকে দেখুন জার্মানির ইতিহাস, পড়ুন ইলিয়া এরেনবুর্গের পারির পতন, কিভাবে স্বৈরাচার সুযোগ নেয় বিরোধী শক্তির মধ্যেকার বিচ্ছিন্নতার, তাদের অনৈক্য কিভাবে হিটলারের হাত শক্ত করেছিল পড়ুন। আর সেই 1930 এই যে অধ্যায়ের সমাপ্তি হতেই পারত, তা আরো বিশাল আকার ধারণ করেছিল। সোশ্যাল ডেমোক্র্যাট আর কমিউনিস্টদের, গণতন্ত্রকামীদের একে অন্যের প্রতি ঘৃণা আর বিষ ছড়ানো জারি থেকেছিল এবং 1933-এ তাদের প্রত্যেককেই খুন করা হয়েছিল বা জেলে পচে মরেছিলেন। এই নিজেদের মধ্যে অনাবশ্যক লড়াইয়ের সিঁড়ি বেয়েই হিটলারের উত্থান, ইতিহাস তাই বলে। আর আমরা সবাই জানি, দোজ হু ফরগেট হিস্ট্রি আর কন্ডেম টু রিপিট ইট। ইতিহাস ভুলে গেলে তার পুনরাবৃত্তি হয়। আমরা কি তাহলে আবার ইতিহাসের পুনরাবৃত্তি দেখার জন্য বসে থাকব? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।